প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি নাজমুস সাকিব। প্রিয় দর্শক, স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের শাসনামলে বেশ কিছু মাফিয়া ব্যবসায়ীদের আবির্ভাব ঘটেছিল, যারা নিজেদের ফায়দা আদায় করতে গিয়ে দেশের অর্থনীতির ১২টা বাজিয়েছিল। এদের মাঝে কেউ কেউ সেই গত আড়াই দশকেরও বেশি সময় ধরে আওয়ামী লীগের সাথে তাদের সংশ্লিষ্টতা কাজে লাগিয়ে নিজেকে একজন মাফিয়া ব্যবসায়ী এবং রাজনীতিবিদে পরিণত করেছিলেন। এবং তেমনই একজন ব্যবসায়ীর সাথে আজ আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিতে যাচ্ছি। তার নাম এইচবিএম ইকবাল। আমাদের বর্তমান জেনারেশন বা জেনারেশন জি যেটাকে আমরা বলছি, এই নতুন প্রজন্মের অনেকেই হয়তো এই পুরানো আওয়ামী পাপি এইচবিএম ইকবাল সম্পর্কে খুব একটা জানে না। তো এ কারণেই আজকে আমি মূলত এই ভিডিওটি করছি। এই জেনারেশন জি যারা রয়েছে তাদেরকে এই ঐতিহ্যবাহী আওয়ামী দুর্বৃত্ত এইচবিএম ইকবালের সাথে আমি পরিচয় করিয়ে দিতে চাই। এবং সে কারণেই আজকের এই ভিডিওর থাম্বনেল আমি করেছি শেখ রেহানার এক্স বয়ফ্রেন্ড এইচবিএম ইকবালকে নিয়ে বিশেষ প্রতিবেদন। তো প্রিয় দর্শক, শেখ রেহানার এই সাবেক বেড পার্টনার এইচবিএম ইকবাল অনেক সুদর্শন একজন পুরুষ ছিলেন এবং এ কারণেই শেখ রেহানা তার প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিলেন। মূলত শেখ রেহানার আনুকূল্য কাজে লাগিয়েই এই ব্যক্তি পরবর্তীতে লুটপাটের রাজত্ব কায়েম করতে পেরেছিলেন। যেহেতু তিনি শেখ রেহানার সাথে দৈহিক সম্পর্কে জড়িয়েছিলেন, তাই সেই অধিকারকে কাজে লাগিয়েই তিনি ১৯৯৬ সাল থেকে একদম ২০০১ সাল পর্যন্ত ঢাকা ১০-এর মতো একটি গুরুত্বপূর্ণ সংসদীয় আসনের এমপি হতে পেরেছিলেন। এবং যেহেতু তিনি শেখ রেহানার অলিখিত বয়ফ্রেন্ড ছিলেন, তাই তিনি বাংলাদেশে যা ইচ্ছা তাই করার এক ধরনের লাইসেন্স পেয়ে গিয়েছিলেন। তিনি সর্বপ্রথম আলোচনায় এসেছিলেন ২০০১ সালের ১৩ই ফেব্রুয়ারি। হরতাল বিরোধী একটি মিছিল ছিল। তো সেই হরতাল বিরোধী মিছিল থেকে প্রকাশ্য দিবালোকে তিনি গুলি করেছিলেন এবং তার সাথে তার যারা সাঙ্গপাঙ্গ ছিল তারাও গুলি করেছিল। এবং সেই আলোচিত ঘটনা সেটাকে কিন্তু পরবর্তীতে একটি নাম দেওয়া হয়েছিল, অর্থাৎ সেটাকে বলা হয়েছিল মালিবাগ ট্রিপল মার্ডার। এবং সেই ট্রিপল মার্ডার ঘটনায় এই এইচবিএম ইকবালের নেতৃত্বে প্রকাশ্য দিবালোকে গুলি করে ৩ জন বিএনপি কর্মীকে হত্যা করা হয়েছিল। এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় তখন তারা একটা সুপারিশ করেছিল এবং তাদের সুপারিশের প্রেক্ষিতে দ্রুত বিচার আদালত ইকবাল সহ ১৪ জনকে ওই মামলা থেকে অব্যাহতি দিয়ে একটি রায় দিয়েছিল। তো ওই হত্যা মামলার কিন্তু বাদী যিনি ছিলেন তিনি কিন্তু আমাদের সকলের কাছে অত্যন্ত পরিচিত। তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য মোয়াজ্জেম হোসেন আলাল। তো এখন আমরা মোয়াজ্জেম হোসেন আলালের কাছে দাবি করতে চাই যে যেহেতু তখন তিনি ন্যায় বিচার পাননি, তাই আমরা অনুরোধ করব যে তিনি যেন এই মামলাটি পুনরুজ্জীবিত করেন এবং এইচবিএম ইকবালকে এই মালিবাগ ট্রিপল মার্ডার ঘটনা যেটা ২০০১ সালের ১৩ই ফেব্রুয়ারি ঘটেছিল, আমরা চাই এই ঘটনায় যেখানে প্রকাশ্য দিবালোকে তার নেতৃত্বে গুলি করে ৩ জন বিএনপি কর্মীকে হত্যা করা হয়েছিল, এই হত্যার দায়ে তাকে যেন অবশ্যই বিচারের মুখোমুখি হয়ে শাস্তি ভোগ করতে হয়। তো প্রিয় দর্শক, এখানেই কিন্তু শেষ নয়। এই ডক্টর এইচবিএম ইকবাল তার ভাই এইচবিএম জাহিদুর রহমানের ১৬ বছর বয়সী ছেলে ফারিজ রহমান, সেও কিন্তু আরেক দুর্বৃত্ত। আপনারা চিন্তা করে দেখুন যে ১৬ বছর বয়সের একটি ছেলে, সে মদ খেয়ে মাতাল হয়ে একটা স্পোর্টস কার নিয়ে সে গুলশান এলাকাতে সে জোরে গাড়ি চালাচ্ছিল এবং দুটো রিকশাকে সে চাপা দিয়ে সেই রিকশায় মায়ের কোলে একটি শিশু সন্তান ছিল ৩ বছর বয়সী এবং সেই শিশু সন্তানটি কিন্তু ঘটনাস্থলেই মারা যায়। এবং আজ পর্যন্ত কিন্তু এই ঘটনারও কিন্তু কোনো ন্যায় বিচার হয়নি এবং ফারিজ এবং তার একজন বন্ধুকে ঘটনাস্থল থেকে আটক করা হলেও কিন্তু আটকের পর পুলিশ তাদেরকে ছেড়ে দিতে বাধ্য হয়েছিল। অর্থাৎ চিন্তা করে দেখুন যে এইচবিএম ইকবালের খুঁটির জোর কত বেশি, যে তার নেতৃত্বে মালিবাগে ট্রিপল মার্ডারের মতো ঘটনা ঘটল, সেখান থেকে তিনি পার পেয়ে গেলেন। আর একজন চাচা হিসেবে তিনি তার ভাতিজা, যেখানে গাড়ি তুলে দিল মাতাল অবস্থায় মদ খেয়ে, নিরীহ মানে একজন রিক্সা আরোহী একটা শিশু, সে মারা গেল, স্পট ডেড হয়ে গেল এবং সেখানেও কিন্তু কোনো ন্যায় বিচার হলো না। তো আশা করি এই দুটো ঘটনা থেকে প্রিয় দর্শক আপনারা বুঝতে পারছেন যে এইচবিএম ইকবাল কতটা প্রভাবশালী একজন ব্যক্তি ছিলেন এই আওয়ামী লীগের শাসনামলের সময়গুলোতে। এবং তার খুঁটির জোর এতটাই বেশি ছিল যে তার বিরুদ্ধে বাংলাদেশের কোনো মিডিয়াতে কিছু লেখার সাহস কেউ করত না এবং একমাত্র bdnews24.com এর ওয়েব পোর্টালটিতে তার অপকর্মগুলো নিয়ে সাহস করে কিছু সংবাদ আমরা প্রচার হতে দেখেছিলাম। কিন্তু এর জন্য কিন্তু এই
bdnews24.com এর যারা মালিক পক্ষ তাদেরকে কিন্তু কম ধকল পোহাতে হয়নি প্রিয় দর্শক। এবং এই ডাক্তার এইচ.বি.এম. ইকবাল এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা এবং আদালতের আদেশ নিয়ে গত ১.৫ দশকে প্রকাশিত প্রতিবেদন মুছে ফেলার দাবি তুলে কাজী নাসিরউদ্দিন বাবুল নামে বরিশালের এক ব্যক্তি bdnews24.com এর ৪ জন জ্যেষ্ঠ সম্পাদকের নামে উকিল নোটিশ পাঠিয়েছিল এবং তিনি নিজেকে ডাক্তার ইকবালের বন্ধু হিসেবে পরিচয় দিয়েছিলেন এবং ওইসব প্রতিবেদনের তারিখ উল্লেখ করে সেগুলো মুছে ফেলার অর্থাৎ ডিলিট করার দাবি তোলা হয়েছিল সেই উকিল নোটিশটিতে এবং বলা হয়েছিল যে যদি এটি মানা না হয় তাহলে ২০১৮ সালের সেই ডিজিটাল নিরাপত্তা আইনে এবং মানহানির অভিযোগে মামলা করা হবে। এ ধরনের হুমকিও কিন্তু দেওয়া হয়েছিল bdnews24.com কর্তৃপক্ষকে এবং এইচ.বি.এম. ইকবাল এবং তার পরিবারের বিরুদ্ধে হওয়া মামলায় আদালতের আদেশ নিয়ে গত এক যুগে বিভিন্ন সময় প্রকাশিত এসব প্রতিবেদন মুছে ফেলার অদ্ভুত অযৌক্তিক চাপের মুখোমুখি হওয়ার কথা সে সময় কিন্তু সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরে একটি প্রেস কনফারেন্সের আয়োজনও করেছিল bdnews24.com এর প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালেদি এবং তিনি সে সময় বলেছিলেন যে এসব চাপের কাছে তারা নতি স্বীকার করবেন না। কিন্তু প্রিয় দর্শক, তারা নতি স্বীকার না করলেও কিন্তু এইচ.বি.এম. ইকবাল তার কাছে কিন্তু নতি স্বীকার করেছিল একটি জনপ্রিয় ফেসবুক পেজ, যেটা হয়তো আপনারা অনেকেই জানেন। তার নাম ছিল, পেজটির নাম ছিল মজা লস এবং সেই মজা লসের মতো পেজে কিন্তু ইকবালের মতো দুর্বৃত্তদের অপকর্ম তুলে ধরা হতো এবং যার ফলশ্রুতিতে কিন্তু পরবর্তীতে এই পেজের যারা অ্যাডমিন তারা বেশ চাপে পড়ে যায় এবং এই পেজটি কিন্তু এরপর থেকে আর আমরা দেখতে পাইনি সামাজিক যোগাযোগ মাধ্যমে, বিশেষ করে ফেসবুকে। তো প্রিয় দর্শক, এই এইচ.বি.এম. ইকবাল তিনি প্রিমিয়ার ব্যাংকেরও চেয়ারম্যান এবং আমাদের জন্য আনন্দের সংবাদ হলো যে এইচ.বি.এম. ইকবালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক এবং অন্তর্বর্তী সরকারটি গঠনের পর গত মাসের ২৪ তারিখ এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আক্তারুল ইসলাম এবং প্রাথমিক গোয়েন্দা অনুসন্ধানে ইকবালের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ রয়েছে বলে প্রমাণ হওয়ায় প্রকাশ্য অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। দুদক জানিয়েছে গোপন সূত্রে প্রাপ্ত তথ্য মতে গত ১৩-১৪ বছরে তিনি শত শত কোটি টাকার অবৈধ সম্পদ দেশে বিদেশে অর্জন করেছেন। এর আগে ২০০৭ সালে বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় এইচ.বি.এম. ইকবাল, তার স্ত্রী মমতাজ বেগম ও তাদের ৩ সন্তানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে মামলা করেছিল দুদক। ওই মামলায় আদালত ২০০৮ সালের ১১ই মার্চ এইচ.বি.এম. ইকবালকে পৃথক দুটি ধারায় ১৩ বছরের কারাদণ্ড এবং ৫০ লাখ টাকা জরিমানাও করেছিল। এছাড়া তার স্ত্রী ও সন্তানদের ৩ বছর করে কারাদণ্ড এবং ১ লাখ টাকা করে জরিমানাও করেছিল আদালত। তো ইকবালের প্রথম স্ত্রী মমতাজ বেগম মারা যাওয়ার আগেই কিন্তু ইকবাল দ্বিতীয় বিয়ে করেছিল এবং চলচ্চিত্রের এক সময়ের নায়িকা, যার নাম হচ্ছে শিল্পী, তাকে সে দ্বিতীয় স্ত্রী হিসেবে বিয়ে করেছিল এবং সেই ঘরে তার সন্তানও রয়েছে এবং শিল্পী ছাড়াও পরিমণি এবং আরও অনেক নায়িকার সাথেই কিন্তু তিনি নিয়মিত যোগাযোগ রাখেন এবং দুবাই ও বিভিন্ন জায়গায় কিন্তু তারা একান্তে মিলিত হন, এমন তথ্য কিন্তু আমাদের কাছে আসে এবং দুবাইতে বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন একটি প্রাইভেট জাহাজে করে একদা তিনি পরিমণির সাথে একান্তে মিলিত হয়েছিলেন এবং বসুন্ধরা গ্রুপের যারা কর্তৃপক্ষ রয়েছেন তারাই কিন্তু গোপন ক্যামেরায় সেই ছবিটি ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা ছড়িয়ে দিয়েছিল। তো মূল বিষয়টি হচ্ছে আসলে যে বসুন্ধরা গ্রুপের কাছে যেভাবে এইচ.বি.এম. ইকবাল ধরা খাওয়া, ঠিক একইভাবে কিন্তু বসুন্ধরার যে মালিক ভূমিদস্যু আহমেদ আকবর সোবান ওরফে শাহ আলম, সেও কিন্তু এইচ.বি.এম. ইকবালের কাছে ধরা খাওয়া। কারণ শাহ আলমও কিন্তু এই এইচ.বি.এম. ইকবালের মালিকানাধীন একটি হোটেল রয়েছে যেটি রেনেসা ঢাকা বলে পরিচিত এবং সেই গুলশানে অবস্থিত হোটেলেও কিন্তু উদ্বোধনী যে অনুষ্ঠান হয়েছে সেই উদ্বোধনী অনুষ্ঠানে শাহ আলম গিয়েছিল এবং এই হোটেলেও অল্প বয়সী নারীদেরকে সাথে নিয়ে কিন্তু রেনেসা হোটেলে একান্তে সময় কাটান এই বসুন্ধরা গ্রুপের মালিক আহমেদ আকবর সোবহান ওরফে শাহ আলম। আর পাশাপাশি দুবাইতে শাহ আলমের যে মালিকানাধীন একটি জাহাজ রয়েছে, প্রাইভেট জাহাজ, সেই জাহাজেও কিন্তু শাহ আলম একবার এই ইকবালকে পরিমণির সাথে একান্তে সময় কাটাবার বন্দোবস্ত করে দিয়েছিল এবং শাহ আলম তার লোকদেরকে দিয়ে আবার সেই ছবিটিও গোপনে ধারণ করে বিভিন্ন জায়গায় সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে দিয়েছিল। তো প্রিয় দর্শক, পরিশেষে আমি এটাই বলতে চাই যে নারী লিপসু, দুর্নীতিবাজ, হত্যা মামলার আসামি এবং গডফাদার হিসেবে পরিচিত এই এইচ.বি.এম. ইকবালের আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং এই আওয়ামী দুর্বৃত্ত শেখ রেহানার বয়ফ্রেন্ড এই পরিচয়টিকেই কিন্তু কাজে লাগিয়ে এতদিন ধরে পার পেয়ে আসছিল এবং এখন অবশ্যই একে আমরা মনে করি যে বিচারের মুখোমুখি করতে হবে
এবং এর মালিকানাধীন প্রিমিয়ার ব্যাংক, রেনেসা হোটেল সহ যেসব প্রতিষ্ঠান রয়েছে সেসব প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগ দিতে হবে এবং এগুলোকে রাষ্ট্রের নিয়ন্ত্রণে নিতে হবে। কারণ এ ধরনের দুর্বৃত্তদেরকে কিন্তু কখনোই এই স্বাধীন বাংলাদেশে ব্যবসা করতে দেয়া হোক, সেটা আমরা চাই না এবং এটাই আমাদের প্রত্যাশা থাকবে ডক্টর ইউনূসের এই অন্তর্বর্তী সরকারের প্রতি। প্রিয় দর্শক, আশা করি আমাদের এই দাবির প্রতি তারা একাত্মতা ঘোষণা করবে। এই প্রত্যাশা শেষ করছি আমাদের আজকের এই ভিডিও। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।